হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো ইতিমধ্যে আপনারা হয়তো এই নাটকটি দেখেছেন। কেমন লাগলো নাটকটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি এই ধরনের নাটক দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। উপরে বসে আছে, অন্যদিকে ঘুরে থাকার মুখটা দেখতে পাচ্ছে না। তার হাতে একটা রুমাল বা কাপড় পেঁচানো আছে। আমি নিশ্চিত এটা কোনো মৃত মানুষ। সে নিজে আমার কাছে না গিয়ে আমাকে তার কাছ থেকে নিয়ে আসছে। হয়তো আমি কথা বলতে গেলে আমাকে কিছু বলে কোথাও পাঠাবে, আর তারপর এসে দেখব সে মরে পচে গিয়েছে। কিন্তু ওই বাড়িতে তো একটা বাচ্চা মেয়ে আর তার বাবা মাই থাকতো। যদি এই বাড়িতে থাকা মানুষদের আত্মা এখানে থাকে, তাহলে এই মানুষটাকে সে মৃত লাশ হয়ে যাওয়ার আগেই আমাকে তার মুখোমুখি হয়ে অনেক কিছু জানতে হবে। সে আমাকে কোনো দরকারে কোথাও যেতে বললেও আমি যাব না। আমার সামনে একটা মৃত মানুষের আত্মা আছে, তা ভাবতেই ভয় গলা শুকিয়ে যাচ্ছে। তবুও আমি কিছুটা সাহস নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম। আমি ঘরের ভিতর প্রবেশ করার সাথে সাথে আমাকে দেখে সে এক লাফে বিছানা থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। আমি মুহূর্তের মধ্যেই কিছু বুঝতে না পেরে ভয় চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিলাম। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি ইচ্ছে করে এখানে আসিনি। আগে আমার কথা শুনুন। একটা মেয়ে আমাকে ফোনে বলল যে সে বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে আমি তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে কাউকে না পেয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর হঠাৎ সবকিছু কেমন যেন অন্যরকম বিশাল বড় লাগছিল। সামনে একটা সুন্দর বাড়ি পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখি সেই বাড়ির ভিতরে এই ঘর। তারপর এখানে চলে এসেছি। বিশ্বাস করুন, আমি জানতাম না যে এটা আপনার ঘর। কিভাবে কোথায় চলে এসেছি কিছুই বুঝতে পারছি না। আমাকে আনাজপুর যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিন, আমি চলে যাচ্ছি। তার মানে এটাই সেই ছেলে যার সাথে আমি ফোনে কথা বলেছিলাম। এমন ভয়ানক পরিস্থিতি এভাবে একটা স্বাভাবিক মানুষ দেখা পেয়ে যাব তা ভাবতে পারিনি। কিন্তু এত ঝামেলার মধ্যে সে আমার উপর রেগে না গিয়ে আমার ঘরে বিশ্রাম নিচ্ছিল কেন? আমি তাকে বললাম, আপনার নাম রিয়াদ? ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনি আমাকে চিনেন? আমি বললাম, আসলে আমি ফোন করে আপনার সাথে কথা বলেছি। তবে আমার পা ভেঙে যায়নি, কিন্তু সত্যি আমি খুব বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমার পক্ষে ঘর থেকে বের হওয়া বা কারোর সাথে যোগাযোগ করা সত্যিই সম্ভব ছিল না। এই যে দেখুন, আপনার আকৃতি যেমন ছোট হয়ে গেছে, তেমন আমিও হঠাৎ ছোট হয়ে গিয়েছিলাম। সত্যি কথা বললে আপনি বিশ্বাস করতেন না, তাই সামান্য মিথ্যে বলেছি। আমি তাকে ঘুম থেকে ওঠার পর থেকেই এই পুতুল ঘরে আটকা পর্যন্ত সব ঘটনায় খুলে বললাম। যেহেতু ছেলেটিও এই পরিস্থিতির শিকার, তাই সে সব শুনে বিশ্বাস করে নিল। কিন্তু এইসব শুনে সে মেজাজ দেখিয়ে বলল, বাহ, খুব ভালো কাজ করেছেন। নিজের চোখে এমন অদ্ভুত পরিস্থিতি দেখেও আমাকে এখানে ডেকে এনেছেন। এই জন্য কখনো কারো উপকার করতে নেই, উপকার করলেই বিপদে পড়। কারো বিপদের মাঝে কেউ এমন ব্যবহার করতে পারে তা আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম আমার এই পরিস্থিতির কথা শুনে সে সহানুভূতি দেখাবে। আমি বললাম, আশ্চর্য, আমি বিপদে পড়েছি, আমি আপনাকে সাপোর্ট দিবেন। আপনি আমাকে সাপোর্ট দিবেন, আমাকে বিপদ থেকে বের করার উপায় খুঁজবেন, আর তা না করে আপনি মেয়ে মানুষ পেয়ে আমার সাথে মেজাজ দেখাচ্ছেন। ছেলেটি আবারও মেজাজ দেখিয়ে বলল, মেয়ে মানুষ বলে এখনো আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, নয়তো এতক্ষণে মেরে শরীরের সব হাড়গুলো আলাদা করে দিতাম। নিজে বিপদে পড়ে আবার আমাকেও ডেকে এনে বিপদে ফেলা হচ্ছে। সত্যি কথা বললেই তো হতো, আমি পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে আসতাম। তাহলে তো এই বিপদে একা আটকা পড়ে থাকতে হতো না। তার কথা শুনে এবার আমারও মেজাজ গরম হয়ে গেল। আমি রেগে গিয়ে তাকে বললাম, সত্যি বললে কি আপনি সাথে সাথে সেটা বিশ্বাস করে চলে আসতেন? আপনার মতো মানুষকে মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনাকে একা বিপদে পড়তে কে বলেছে? এলাকার সবাই আপনাকে চেনে, সাথে পুলিশ নিয়ে আসছেন। আপনার এত ক্ষমতার মাঝে আপনি একা বিপদে পড়েছেন কেন? আপনার সাথে থাকা পুলিশেরা কি আপনাকে বিপদে রেখে পালিয়ে গেল? আমার কথা শুনে ছেলেটি বলল, পুলিশের কথা একদমই বলবেন না, ওই শালাদের জন্য এত ঝামেলা। পুলিশ কেসে ফেঁসে গিয়ে কয়েকদিন এলাকার বাইরে থাকতে চাইলাম। তারপর আপনার বাড়িতে এসে ফাঁকা বাড়ি পেয়ে ভাবলাম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এখানে শান্তিতে থাকবো। কিন্তু শান্তি আর কপালে জুটল কই? এখানে তার চেয়ে বড় বিপদ। আমি তার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। এমন কিছু আমি কল্পনাও করিনি।
ছেলেটা ফোনে তার ক্ষমতা সম্পর্কে যা বলেছে সবই মিথ্যা। পুলিশের দৌড়ানি খাওয়া একটা ছেলে এত ভাব নিয়ে আমার উপর মেজাজ দেখাচ্ছে। আমি বললাম, নিজে বাটপাড়ির মহাসাগর পার করে আমাকে বলছেন ধান্দাবাজ? আইনের লোক নেতা সব আপনার হাতের মুঠোয়। পুলিশের কাছ থেকে পালানো বখাটে ছেলে হয়ে আবার আমার উপর মেজাজ দেখাচ্ছেন। সে বলল, আসলে আপনি কোনো আমি আপনি কোনো ধান্দা করেছেন কিনা তা যাচাই করার জন্যই এইসব বলে ভয় দেখিয়েছিলাম। আর আমি মোটেও বখাটে ছেলে না। আমাদের থানায় পুলিশটাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। সারা কোনো কিছু যাচাই না করে একটা করে কেস বানায় আর বলে সবই কপাল। আমিও পায়ের জুতোটা খুলে তার কপালে লাগিয়ে দিয়েছি। এখন ফাটা কপাল নিয়ে আমাকে খুঁজছে। ভেবেছিলাম আনাসপুর ছেড়ে দূরে গিয়ে কিছুদিন ঘুরে আসবো, কিন্তু একটা ধান্দাবাজের ফোনে ফেঁসে গিয়ে এখন নিজের কপালেই ফাটাচ্ছি। আমি রেগে গিয়ে বললাম, আপনি আবারও আমাকে ধান্দাবাজ বললেন? আপনি আসলে একটা বজ্জাত ছেলে, জন্মের ঘাটটারা। ছেলেটি বলল, রিল্যাক্স। মেয়ে মানুষ, এটাই একটা সমস্যা। একটু সুযোগ পেলে পুরো দুনিয়া ভুলে এমনভাবে ঝগড়া করবে যেন ঝগড়া করাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। যদি এখান থেকে বেঁচে ফিরেন তাহলে আমি নিজ দায়িত্বে আপনাকে বিশ্ব ঝগড়াটে অ্যাওয়ার্ড পাওয়ার ব্যবস্থা করে দিব। এখন দয়া করে ঝগড়া বাদ দিয়ে আগে ভাবুন কিভাবে এখান থেকে বের হওয়া যায়। ছেলেটি নিজে মেজাজ দেখিয়ে উল্টোপাল্টা কথা বলছে আর আমাকে ঝগড়াটে বলছে। তবে সত্যি কিছু সময়ের জন্য সবকিছু ভুলে গিয়েছিলাম। অথচ একটু আগেও তো মরার ভয় কান্না পাচ্ছিল। যাই হোক, ছেলেটি ঠিকই বলেছে। এখন আগে এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। হয়তো চেষ্টা করলে বেঁচে যেতেও পারি। আমি একটু আগের ঘটনা ঘটে যাওয়া সেই বাচ্চা ও তার বাবা মার ঘটনাটি ছেলেটিকে জানালাম। আমার কথা শুনে ছেলেটা কিছুটা বিরক্তির সাথে বলল, মরা মানুষের আত্মা এসে আপনার সাথে কথা বলেছে, আবার তাদের পচে যাওয়া শরীর হঠাৎ উধাও হয়ে গিয়েছে। আপনি ফোনে আমাকে আত্মার ভয় দেখানোর চেষ্টা করেছেন, এখন আবার একই কথা ভাবছেন। আপনার কি মনে হয় এসব শুনে আমি ভয় পাবো? এমন পরিবেশে আমাকে পেয়ে ভয় দেখানোর ধান্দা বাদ দিন। আপাতত সমস্যাটা নিয়ে একটু সিরিয়াস হন। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের মাথায় নিজে আগুন জ্বালানো। আমি বললাম, সত্য কথা বললে যে আপনার তা বিশ্বাস হয় না সেটা এবার দেখলেন। যখন কেউ মেরে চোখ দুইটা তুলে নিয়ে যাবে তখন ঠিকই বুঝবেন। তখন আর বিশ্বাস করানো এতটুকু বলে আমি থেমে গেলাম। রিয়াদও চমকে গেল। বাড়ির বাহির থেকে আওয়াজ আসছে, মানুষের হাঁটার আওয়াজ। একজন বা দুইজন না, অনেকগুলো মানুষের হাঁটার আওয়াজ। বাড়ির বাহিরে তো অন্ধকার কালো পাহাড়ের ছোট ছোট স্তম্ভ ছাড়ার কিছুই ছিল না। তাহলে কারা সেখানে হাঁটাহাঁটি করছে? কিছু সময়ের জন্য সেই ভয় তুলে গিয়েছিলাম, সেই ভয় আবার ফিরে এলো। রিয়াদকে দেখেও কিছুটা আতঙ্কিত মনে হচ্ছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল। লাইটগুলো আজ জ্বালাতে পারছি না। ঝাপসা নীল আলোয় পরিবেশটা আরো ভয়ানক হয়ে গেল। রিয়াদ ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটি খুলে বাহিরে দেখলো। আমিও তার পিছন পিছন গেলাম, কিন্তু আমি বাহিরে কিছু দেখার আগে রিয়াদ দরজাটি বন্ধ করে দিয়ে আমার দিকে তাকে বলল, ওই তিনজন মৃত মানুষের ঘটনা আপনি সত্যি বলেছেন? কারণ বাইরে যারা হাঁটছে তাদের কারো চোখ নেই, কপালের নিচে দুটি অন্ধকার গর্ত। তার কথা শুনে আমার পুরো শরীর ভয় কেঁপে উঠল। এতগুলো চোখ ছাড়া মানুষ এখানে কিভাবে আসলো? ভাবছি, মানুষকে মেরে তাদের চোখ কেন উঠিয়ে নেওয়া হয়? তারা আবার জীবিত হয়ে ওঠেই বা কিভাবে? বাইরে যারা হাঁটছে তারা জীবিত মানুষ নাকি মৃত মানুষ, নাকি তারা অন্য কোনো জগতের মানুষ? তারা কেউই আমাদের কাছে আসছে না কেন? এসব ভাবতে ভাবতে হঠাৎ নিজের জামার দিকে তাকিয়ে মাথার অন্য এক চিন্তা আসলো। ওই বাচ্চা আর তার বাবা মা এর গায়ে সাধারণ মানুষের জামা ছিল, আর সামনে রিয়াদও সাধারণ মানুষের মতোই জামা পরে আছে, প্যান্ট গেঞ্জি, তার উপর বোতাম খোলা শার্ট। একটা স্বাভাবিক মানুষ এমন জামাই পরে, তাহলে আমার গায়ে এমন পুতুলের জামার মতো ভিন্ন ডিজাইনের জামা কেন আসলো? আমি তো অন্য সবার মতো এখানে আটকে আছি। আমি রিয়াদকে বললাম, আচ্ছা, আপনি যে জামাটি পরে আছেন এটা কি আপনার জামা? ভয়ানক পরিস্থিতিতে এমন একটা প্রশ্ন শুনে সে আবারও বিরক্ত হয়ে বলল, না, মানুষের বাসা থেকে চুরি করে অন্যের জামা পরেছি। আমার শরীরে আমার জামা থাকবে না তাহলে কার জামা থাকবে? আর এমন একটা পরিস্থিতিতে আপনাকে আমার জামা নিয়েই ভাবতে হয়? না, এমন বদমেজাজি ছেলের সাথে আমি আর কোনো কথাই বলবো না। আমি শুধু বললাম, আপনি কি সোজাভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না? আপনাকে এই প্রশ্ন করেছি কারণ আমি যেই জামাটি পরে আছি এটা আমার জামা নয়।
আমি এরকম জামা জীবনেও দেখিনি। এটা কিভাবে আমার গায়ে আসলো সেটাও আমি জানি না। এটুকু বলেই আমি ঘরের ভিতরে এসে বিছানার উপর বসে বললাম, কি করব, কোথায় পালাবো কিছুই ভাবতে পারছিলাম না। রিয়াদ আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তার মানে নিশ্চয়ই আপনাকে বিশেষভাবে এখানে নিয়ে আসা হয়েছে। অন্য সবার সাথে যা ঘটেছে আপনার সাথে হয়তো তেমন কিছুই ঘটবে না। এর পরের পার্ট দেখবেন পরের কোনো এপিসোডে, লাস্ট অংশে।